মহিলা কলেজ চট্টগ্রাম দ্বিতীয় বর্ষ ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি প্রদীপ দাস, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। প্রিয় ছাত্রীরা, ইতিমধ্যে তোমরা প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করেছ, তার ফলাফলও পেয়েছ। সামনে আছে তোমাদের মান্থলি টেস্ট এবং এরপরে আছে নির্বাচনী পরীক্ষা। আমি আশা করছি তোমরা নিজ নিজ অবস্থানে সুস্থ থেকে পরীক্ষার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করবে। আমরা যে তোমাদের জন্য নিয়মিত যে ক্লাস করে যাচ্ছি, আমি আশা করছি এর থেকে তোমাদের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা সম্ভব হচ্ছে। বরাবরের মতো আজকেও আমি তোমাদের জন্য ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের ক্লাস নিব এবং এই বিষয়ের দ্বিতীয় পত্র এর 10ম অধ্যায় নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ ক্লাসটি এর আগেও একবার হয়েছিল, একটা ক্লাস হয়েছে, আজকে দ্বিতীয় ক্লাস। আশা করছি তোমরা এই ক্লাসে মোটামুটি সবকিছু খুব সহজে বুঝতে পারবে। আমি শুরু করছি আজকের ক্লাসের মূল বিষয়বস্তু। আজকের ক্লাসে আমি যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে ব্যবস্থাপনা কার্যে নিয়ন্ত্রণ এর গুরুত্ব। ব্যবস্থাপনা কার্যে নিয়ন্ত্রণ কেন দরকার? ব্যবস্থাপনা কার্যে নিয়ন্ত্রণ না করলে কি সমস্যা হয়? তাহলে আমরা শুরু করছি মূল আলোচ্য বিষয়। প্রথমে দুটি ছবি দেখতে পাচ্ছ। মা তার সন্তানকে নিয়ে আনন্দের মধ্যে আছে, খুশিতে আছে। অপরদিকে দ্বিতীয় ছবিতেও বাবা তার সন্তানদেরকে নিয়ে হাসি আনন্দের মধ্যে আছে। প্রত্যেক শিশুই আনন্দের মধ্যে থাকতে চায়। তাহলে আমরা যদি একটি শিশুকে তার সেই শিশু বয়স থেকে শুধু আনন্দের মধ্যে রাখতে চাই, সার্বক্ষণিক সে যা চায় তাই করব, তাহলেই তো সে আনন্দে থাকবে। কিন্তু এতে করে কি শিশু তার প্রকৃত লক্ষ্যে পৌঁছতে পারবে? এই প্রশ্নের আলোকে আমরা দ্বিতীয় ছবিটি দেখব। এখানে দেখা যাচ্ছে মা তার সন্তানকে কোনো কারণে বকা দিচ্ছেন। অপরদিকে ক্লাসে শিক্ষক তার ছাত্রকে কোনো কারণে বকা দিচ্ছেন বা শাসন করছেন। তাহলে এই শাসন দরকার আছে কিনা? আমি বলবো, বা যারা এ বিষয়ে মতামত দিচ্ছেন, যে অবশ্যই কিছু শাসনের দরকার আছে। তোমাদের কি মনে হয়? একটি শিশুকে যদি তার জন্মের পর থেকে সে যা চায় তাই দেওয়া হয়, তাহলে শিশুটি কি তার একজন মানুষ হিসেবে যেভাবে গড়ে ওঠার কথা সেইভাবে গড়ে উঠতে পারবে, নাকি সে লক্ষ্যচ্যুত হওয়ার সম্ভাবনা থাকবে? নিশ্চয় তোমরাও আমার সাথে একমত হবে। তখন শিশুটি হয়তো মানুষ হিসেবে যে পরিবার থেকে যেখানে যাওয়ার কথা ছিল হয়তো সেখানে যাবে। তাহলে কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে আনন্দ দেওয়ার পাশাপাশি শিশুকে শাসনও করতে হবে। এই শাসনটাই হচ্ছে কন্ট্রোলিং।
এই কারণ তাহলে লক্ষ্যে পৌঁছতে হলে আমাদেরকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আমরা দেখি নিয়ন্ত্রণ কাকে। এই যে এখানে একই বিষয়টি, যে প্রথম ছবিতে একজন ব্যক্তি সে পুতুল নাচ দেখাচ্ছে। পুতুল নাচটি এভাবে দেখানো হয়, হাতের মধ্যে সুতোগুলোকে আটকিয়ে পুতুলগুলোকে বাঁধা হয়। তারপর একটি কাহিনী চলমান থাকে, সেই কাহিনীর ভিত্তিতে পুতুলগুলোকে নাচানো হয়। এটাকেই বলা হয় পুতুল নাচ। তাহলে এখানে নিয়ন্ত্রণ কার হাতে? সেই মানুষটির হাতে। কিন্তু তাহলে পুতুলগুলোকে সেভাবে উপস্থাপন করা হচ্ছে। অনুরূপভাবে পাশের চিত্রে ঘুড়ি উড়ানো হচ্ছে দুটি শিশু। শিশুরা ঘুড়িগুলোকে যখন চাইবে সে তার মতো করে উপরে উঠাতে পারবে অথবা নিচে নামাতে পারবে। তাহলে ঘুড়িগুলো যদি কোনো কারণে নিচে পড়ে যেতে চায়, তখন সে তাড়াতাড়ি পদক্ষেপ নিয়ে সে আবার ঘুড়িগুলোকে উপরের দিকে উঠাতে পারবে। কারণ ঘুড়ির যে নাটাই সুতোর মাধ্যমে তার হাতেই তার নিয়ন্ত্রণ রয়েছে। ঘুড়ির নিয়ন্ত্রণটা রয়েছে সেই শিশুগুলোর হাতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাঙ্ক্ষিত মাত্রায় লক্ষ্য অর্জনের জন্য যথোপযুক্ত পদ্ধতিতে নিয়ন্ত্রণ অপরিহার্য। প্রাতিষ্ঠানিক বিভিন্ন কার্যাবলীর ইতিবাচক সহযোগিতার মাধ্যমে নিয়ন্ত্রণ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ভূমিকা রাখে। তাহলে নিয়ন্ত্রণ আমাদের যদি যথোপযুক্ত ভাবে প্রয়োগ করতে পারি, তাহলে আমরা আমাদের লক্ষ্যে খুব সহজে পৌঁছাতে পারব। এখন আমরা এই যে নিয়ন্ত্রণ যে সকল কার্যাবলীর মাধ্যমে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে, সে দিকগুলি আমরা দেখব। প্রথমে দুটি ছবি দেখতে পাচ্ছ, যে প্রথম ছবিতে খুব সুশৃঙ্খল ভাবে অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে, আর দ্বিতীয় ছবিতে খুব এলোমেলো ভাবে অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে। এর থেকে কি বোঝা যায়? এর থেকে বোঝা যায় যদি শৃঙ্খলা বা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ যদি কার্যকর থাকে, তাহলে সেখানে খুব সহজে শৃঙ্খলা ফিরে আসে। কিন্তু নিয়ন্ত্রণ যদি যথোপযুক্ত ভাবে না থাকে, তাহলে সেখানে সহজে শৃঙ্খলা ফিরে আসে না। এই যে প্রথম ছবিতে কঠোর নিয়ন্ত্রণ আছে পরিবহন ব্যবস্থায়, সে কারণে সেখানে শৃঙ্খলা রয়েছে। একটি গাড়িও লেনের বাইরে নেই, প্রত্যেকটি গাড়ি নিজ নিজ লেনের মাধ্যমে চলতেছে, অর্থাৎ সারিতে চলতেছে। আর নিচের ছবিতে সেখানে যে যেভাবে খুশি সে দিক দিয়ে যাচ্ছে, অর্থাৎ সেখানে কোনো নিয়ন্ত্রণ নেই। ফলে সেখানের গাড়িগুলো খুব এলোমেলো অবস্থা এবং জ্যাম অবস্থায় পড়ে আছে। তাহলে আমরা কি বুঝলাম? যে যে সকল ব্যক্তি বা বিভাগের মাঝে জবাবদিহিতার সৃষ্টি করে কি নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ পদ্ধতি যদি বজায় থাকে, তাহলে প্রত্যেকে যে কাজ করতেছে সে কাজের জন্য জবাবদিহি করতে হবে। এই কারণে এই জবাবদিহিতার জন্যই কেউ শৃঙ্খলা ভঙ্গ করতে চায় না, অর্থাৎ নিজের ইচ্ছা মতো চলতে চায় না। এর পরের ছবি দেখো। এর পরের ছবিতে ডাক্তার তার রোগীদের পর্যবেক্ষণ করছেন। কি পর্যবেক্ষণ করছেন? যে প্রথম ক্ষেত্রে পালস দেখা হচ্ছে, পরের ক্ষেত্রে তাপমাত্রা দেখা হচ্ছে। এর দ্বারা কি বুঝতে পারছি? এর দ্বারা ওরা জানতে চাচ্ছে যে যে মাত্রায় তাদের পালস রেট এবং তাপমাত্রা টেম্পারেচার থাকার কথা, সে মাত্রা আছে কিনা, নাকি কোনো বেশি বা কম হচ্ছে। যদি কোনো বেশি বা কম হয়ে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তাহলে এই যে নিয়ন্ত্রণ ব্যবস্থা, এই যে বারবার পর্যবেক্ষণ করছে, সেই পর্যবেক্ষণটাই হচ্ছে যে নিয়ন্ত্রণ। তাহলে নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা কি করতেছি? আমরা বিচ্যুতি নির্ণয় করতেছি। তাহলে বিচ্যুতি নির্ণয় মানে কি? পার্থক্য, অর্থাৎ তাপমাত্রা যতটুকু ছিল তার থেকে বেশি না কম, এই পার্থক্য।
অর্থাৎ পালস রেট যতটুকু থাকার কথা ছিল তার থেকে বেশি না করে এই পার্থক্য নির্ণয় করা হচ্ছে। আর এই পার্থক্য নির্ণয়ের ফলে কি হবে, সব যে পদক্ষেপ নেওয়ার দরকার এর জন্য সে পদক্ষেপ নেওয়াটাও সহজ হয়। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, তোমরা হয়তো অনেকে শুনেছ চট্টগ্রামে তথা আমাদের বাংলাদেশের এই প্রথমবার মতো সমুদ্রের তলদেশ দিয়ে যোগাযোগ ব্যবস্থা করা হচ্ছে। সেটা কোথায় করা হচ্ছে? চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচ দিয়ে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচ দিয়ে চট্টগ্রাম শহর থেকে চট্টগ্রামের দক্ষিণ অংশের সাথে যোগাযোগের জন্য সমুদ্রের তলদেশ দিয়ে একটি টানেল নির্মাণ করা হচ্ছে। তো সেখানে বলা হচ্ছে যে সম্ভবত সেটি নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যাবে। তো সে নির্ধারিত সময়ের আগে শেষ হওয়ার কারণ কি? কারণ হচ্ছে যথাযথ নিয়ন্ত্রণ পদ্ধতি আরোপ। যথাযথ নিয়ন্ত্রণ পদ্ধতি আরোপ করলে প্রত্যেক কাজ যথা নিয়মে শেষ হবে, ফলে সহজেই পরিকল্পনার বাস্তবায়ন হবে। এমনকি অনেক সময় দেখা যাবে নির্ধারিত সময়ের আগেই পরিকল্পনার কাজ শেষ হয়ে গিয়েছে। তাহলে আমাদের যদি নিয়ন্ত্রণ পদ্ধতি আমরা যথাযথভাবে আরোপ করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের পরিকল্পনাটি যথাযথভাবে বাস্তবায়িত হবে। এরপর আমরা নভোযান দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে যেটি, সেটি হচ্ছে ভারতের চন্দ্রাভিযান। গত বছর না, এই বছর হয়তো আহ চাঁদে নভোযান পাঠিয়েছিল এবং তার পাশের চিত্রটি নভোযান থেকে যেই যন্ত্রটি চাঁদের মাটিতে নামার কথা সে তাকে দেখা যাচ্ছে। এখানে কি হয়েছিল? এখানে যন্ত্রটি চাঁদের মাটিতে নেমেছে ঠিকই, কিন্তু নামার কয়েক সেকেন্ড আগে পৃথিবীতে অর্থাৎ ভারতে থাকা যে নিয়ন্ত্রণ কক্ষ তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং শেষ পর্যন্ত আর এই যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারেনি। ফলে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছিল সেই উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। এখন এই কর্তৃপক্ষ কি আগামীতেও একই ভুল করবে, নাকি এই ভুল থেকে শিক্ষা নেবে? অবশ্যই এই ভুল থেকে তারা শিক্ষা নেবে। এই ভুল থেকে শিক্ষা নিয়ে তারা আগামী বারের পরিকল্পনা প্রণয়ন। তাহলে আমরা কি জানলাম? যে নিয়ন্ত্রণের মাধ্যমে পূর্ববর্তী কাজে যে সকল ভুলভ্রান্তি হয় সেই ভুলগুলি পরবর্তী পরিকল্পনায় শুধরানোর চেষ্টা করা হয়। তাহলে আমাদের পরবর্তী পরিকল্পনার মান উন্নয়ন ঘটে থাকে। এরপর কি দেখতে পাচ্ছি? এরপর দেখতে পাচ্ছি একটি ছবিতে যে একজন মহিলা রান্না করছে। তোমরাও অনেকে রান্না করে থাকো। সে রান্নার সময় তোমরা কি করো? রান্নার সময় তোমরা মনে করো একটি তরকারি রান্না করছো, বারবার কি দেখা হয় যে মশলা দেওয়া হচ্ছে, লবণ দেওয়া হচ্ছে, মরিচ দেওয়া হচ্ছে এবং সেগুলো যথোপযুক্ত পরিমাণে হচ্ছে কিনা সে বিষয়টি বারবার পর্যবেক্ষণ করা। এই পর্যবেক্ষণ করাটাকেই বলা হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে কিরকম করে পর্যবেক্ষণ করা হয়? যে মুখে একটু দিয়ে দেখা হয় যে লবণ ঠিক হয়েছে কিনা বা ঝাল ঠিক মতো হয়েছে কিনা, মশলাগুলো ঠিকভাবে হয়েছে কিনা, এটাকেই বলে হচ্ছে নিয়ন্ত্রণ। এবং এই নিয়ন্ত্রণ কাজের ফলে কি করা হচ্ছে? সাথে সাথে সংশোধন। লবণ মনে করো কম হয়েছে, আরেকটু দিয়ে সেটাকে কাম্য বা কাঙ্ক্ষিত মানে নিয়ে আসা হচ্ছে। এটাই হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা। তাহলে আমরা নিয়ন্ত্রণ ব্যবস্থা যখন আরোপ করি তখন আমরা বিচ্যুতি বা পার্থক্যগুলি বের করি এবং বের করে দ্রুত সংশোধনের ব্যবস্থা গ্রহণ করি। এরপর কি দেখতে পাচ্ছি? এরপর একটি গার্মেন্টস শিল্পের যে এরপর দেখতে পাচ্ছি যে একটি গার্মেন্টস শিল্পের তোমার কাজ হচ্ছে, সেখানে কোনো
সেখানে কোনো আমরা নির্বাহী উপস্থিতি দেখতে পাচ্ছি। তাহলে কেন দেখতে পাচ্ছি না? নির্বাহী ব্যবস্থা গ্রহণ করে রেখেছেন, সে অনুযায়ী কাজ চলমান আছে। তাহলে নির্বাহী সব সময় কাজের মাঝখানে হাজির থাকতে হয় না, যদি কি নিয়ন্ত্রণ ব্যবস্থা যথোপযুক্ত থাকে। তাহলে আমরা কি বলতে পারি যে নিয়ন্ত্রণ পদ্ধতি যদি যথোপযুক্তভাবে আরোপ করা হয়, তাহলে তোমার কাঙ্ক্ষিত মাত্রায় কাঙ্ক্ষিত মাত্রায় যদি কাজ হয়ে থাকে এবং সেখানে ভুলভ্রান্তি কম হবে, ভুলভ্রান্তি কম হওয়ার ফলে নির্বাহীকে আর বেশি তদারকি করতে হয় না, অর্থাৎ তার পরিশ্রমটি অনেক কমে যায়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে একটি কক্ষ, সেখানে কোনো মানুষ নেই, অথচ সেখানে অনেকগুলো লাইট জ্বলছে, একটি টিভি আছে, সেটিও চলমান আছে, কিন্তু এসিটা চলমান কিনা আমরা বুঝতে পারছি না। তবে অন্যান্য গুলো যেহেতু চলমান আছে, হয়তো এসিটাও চলমান আছে। তাহলে এটাকে তোমরা কি বলবে? এটা হচ্ছে অপচয়। এই অপচয়ের ফলে কি বৃদ্ধি পায়? এই অপচয়ের ফলে ব্যয় বৃদ্ধি পায়, খরচটা বেড়ে যাচ্ছে, অহেতুক খরচটা বেড়ে যাচ্ছে। তাহলে এখানে যদি নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতো, তাহলে অবশ্যই এখানের কাজ শেষ হওয়ার সাথে সাথে এই লাইট গুলো অফ করা হতো, টেলিভিশন বন্ধ করা হতো, এসি বন্ধ করা হতো, তাহলে অপচয়টা হতো না। তাহলে এই নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি সঠিকভাবে থাকে, নিয়ন্ত্রণের মাধ্যমে দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, এতে করে অপচয় ও ব্যয় হ্রাস পায়। এর পরের ছবি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি ডেইলি রুটিন অফ বিজনেস, অর্থাৎ একজন ব্যবসায়ীর দৈনন্দিন কাজের যে একটা তালিকার ধারাবাহিকতা, সেটাই দেখানো হচ্ছে। এর দ্বারা কি বুঝতেছি? কোনো ব্যক্তি যদি বা কোনো কাজ যদি নিয়ম মাফিক করা হয়, যেটি যখন করার কথা সেটি যদি তখন করা হয়, তাহলে তোমার কাজে আর কখনো ঘাটতি হয় না, কাজে তখন কোনো বিশৃঙ্খলা হয় না। সময়ের কাজ সময়ে শেষ হয়ে গেলে তখন আর দেখা যাবে বাড়তি সময়ের দরকার হবে না, অর্থাৎ সময়ের সদ্ব্যবহার নিশ্চিত হবে। তাহলে উপযুক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপের ফলে সময়ের কাজ সময়ে শেষ হয়, ফলে সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়। তাহলে আমরা বলতে পারি যে নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি যথাযথভাবে থাকে, তাহলে অবশ্যই কাজগুলিও যথাযথভাবে শেষ হবে। এর পরের ছবি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি একজন লোক অফিসে কাজ না করে ঘুমিয়ে আছে। এটাকে কি বলা? দায়িত্ব অবহেলা, ফাঁকি দেওয়া। এই দায়িত্ব অবহেলা বা ফাঁকি দেওয়া কখন সম্ভব? যখন যথোপযুক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে না। এখানে যদি তার ঊর্ধ্বতন কর্মকর্তা বারবার খোঁজ নিত যে ও কি করছে, তার কাজ শেষ হয়েছে কিনা, যদি এই তদারকিটা থাকতো, তাহলে সে এইভাবে ঘুমানোর সুযোগ পেত না। তাহলে নিয়ন্ত্রণ ব্যবস্থায় জবাবদিহিতা ও তদারকির কারণে কেউ কর্তব্যে অবহেলা বা ফাঁকি দেওয়ার সুযোগ পায়। এবং সর্বশেষ ছবি, এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? যে একজন বস তার দুইজন সহকর্মীকে কাজ বুঝিয়ে দিচ্ছে। এটা হচ্ছে কর্তৃত্ব অর্পণ, কাজ বুঝিয়ে দেওয়া, কর্তৃত্ব অর্পণ। এই কর্তৃত্ব অর্পণটা কখন সহজ? যখন নিয়ন্ত্রণ ব্যবস্থা যথাযথভাবে থাকে। একটি প্রতিষ্ঠানে যদি প্রত্যেকে যার যার কাজ নিয়ম মাফিক করে থাকে এবং আদেশ নির্দেশ যথাযথভাবে মেনে চলে, সেটাকে আমরা একটি ভালো নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে পারি। আর এই নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি যথোপযুক্তভাবে থাকে, তাহলে সহজেই
একটি প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা তার অধীনস্থের উপর দায়িত্ব অর্পণ করতে পারে। তাহলে আমরা মোটামুটি যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপের ফলে একটি প্রতিষ্ঠান, যে কোনো ধরনের প্রতিষ্ঠান, আমরা জানি যে ব্যবস্থাপনা প্রয়োগ করা যায় না এমন কোনো ক্ষেত্র নেই। যে কোনো কাজের ক্ষেত্রে ব্যবস্থাপনা পদ্ধতি প্রয়োগ করা যায়। সুতরাং প্রত্যেক কাজেই সঠিকভাবে যদি আমরা করতে চাই, তাহলে সেখানে কি করতে হবে? যথোপযুক্ত নিয়ন্ত্রণ পদ্ধতি আরোপ করতে হবে। তাহলেই কাঙ্ক্ষিত পর্যায়ে, অর্থাৎ যথোপযুক্তভাবে আমরা কি আমাদের কাজটি শেষ করতে পারি। তাহলে আমি মোটামুটি আলোচনা প্রায় শেষ পর্যায়ে। তোমরা মোটামুটি আশা করছি এগুলি বুঝতে পারবে এবং দেখে নিবে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাও। তাহলে এই বলে আমি আমার ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সকলকে।